আসসালামু আলাইকুম। ৫টি ইসলামিক ব্যাংক মিলে যে শরিয়া ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারিভাবে গঠিত হয়েছে, এই সকল গঠিত হওয়া ব্যাংকের আমানতকারীদের অর্থ প্রয়োজন অনুসারে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন করে একটা স্কিম ঘোষণা করেছে ৯ আগস্ট ২০২৬। আগে জানতেন যে আপনারা ৩ মাস পর পর ১ লক্ষ করে পাবেন, প্রথমে ২ লক্ষ। তো সরকার এখানে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করতেছি। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি পরিলক্ষিত করতে পারতেছেন। এখানে আমরা সব কিছু জানবো বিস্তারিত। এখানে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি এবং ফাইন্যান্স কোম্পানি, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ২০২৫ সংশোধিত ৯ আগস্ট ২০২৬। তো অনেকেই ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এফডিআর বা ডাবল বেনিফিট স্কিম নিয়ে থাকেন। তো তাদের থাকলে এই স্কিমগুলো ভাঙানো যাবে না কিনা, এই সার্কুলার কিন্তু এই বিষয়েও ঘোষণা এসেছে। তো আমরা নিচের দিকে চলে যাব। তো আমরা সাধারণত যে 5টা ইসলামী ব্যাংক রয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, তো এই সকল ব্যাংকের ব্যক্তি শ্রেণীর আমানতকারী অর্থাৎ অপ্রতিষ্ঠানিক আমানতকারী যারা রয়েছে, যাদের সেভিংস, কারেন্ট, এসএনডি এই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন এখানে সরকারের অপ্রতিষ্ঠানিক আমানতকারীদের বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হয়েছে ক এবং খ। এখান থেকে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে বলা হচ্ছে যে গ উপ অনুচ্ছেদ ক এবং খয়ে বর্ণিত বিধানবলী সত্ত্বেও হিসাবধারী ব্যক্তি অথবা তাহার স্বামী, স্ত্রী, পিতা, মাতা, পুত্র বা কন্যার চিকিৎসা বা শিক্ষা কিংবা জরুরি বিবেচনায় গুরুত্বপূর্ণ কোনো ব্যয় মেটানোর প্রয়োজনীয়তায় প্রতীয়মান হইলে যথাযথ প্রমাণাদি এবং পরিস্থিতি বিবেচনা করিয়া সাধারণভাবে সকল আমানতকারী বা বিশেষ কোনো আমানতকারী গণদের ক্ষেত্রে উপ অনুচ্ছেদ সমূহের বিধান আংশিক বা সম্পূর্ণভাবে শিথিল করা হবে। অর্থাৎ এখানে ক এবং খ যে শর্তাবলী বিধান রেখেছে সেইটা শিথিল করে গ্রাহকদের টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছে। তো এই বিষয়টা আমরা আরও বিস্তারিত জানার জন্য যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট নতুনটা এসেছে সেটা আমাদের জানতে হবে ভালোভাবে। এখানে অপ্রাতিষ্ঠানিক আমানতকারী, বিশেষ করে সেভিংস, কারেন্ট এই ধরনের হিসাব, চলতি বা সঞ্চয় হিসাব ২ লক্ষ পর্যন্ত আমানত তো আগেই পেয়েছেন। ১ লক্ষ টাকা ৩ মাস পর পর, সেই হিসাবে ৬ মাস পর, ৯ মাস পর, ১২ মাস পর, ১৫ মাস পর, ১৮ মাস পর, ২১ মাস এবং ২৪ মাস পর পর ১ লক্ষ টাকা করে। আর ২ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত যদি আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর ডাবল বেনিফিট স্কিমে থাকে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে 3 বার নবায়নযোগ্য হবে। তারপর এটা ভাঙা যাবে, তার আগে ভাঙা যাবে না। আর যেই এফডিআর এর মেয়াদ ৬ মাস, সেইটি কিন্তু অটোমেটিকভাবে স্বয়ংক্রিয় ২ বার অটো নবায়ন হবে, তারপরে মূল এবং মুনাফা পাবেন, তার আগে নয়। আর যেই এফডিআর এর মেয়াদ ১ বছর, সেটা কিন্তু অটোমেটিকভাবে স্বয়ংক্রিয় ২ বার অটো রিনিউ হবে, অর্থাৎ ২ বছরের জন্য হয়ে যাবে, তারপরে আপনি মুনাফা পাবেন। আর ১ বছর বা এর ঊর্ধ্বে মেয়াদী এফডিআরগুলা, সেগুলা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই যাহা পরে সংগঠিত হয় তাহার তারিখ হইতে স্বয়ংক্রিয়ভাবে বৎসর মেয়াদী আমানত বলিয়া গণ্য হয়ে থাকবে। তো এই বিষয়টা লেখা রয়েছে। আমরা নিচের দিকে যাচ্ছি। আরও শর্ত থাকে। হজ পালনের উদ্দেশ্যে জমাকৃত আমানত হজ সঞ্চয় হিসাব বা হজ পালনের উদ্দেশ্যে চূড়ান্ত নিবন্ধিত প্রমাণিত হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির আমানত হিসাব হইতে তার হজ এজেন্সি বা সরকার বরাবর পরিশোধের ক্ষেত্রে স্কিমের এই শর্তাবলী প্রযোজ্য হবে না। অর্থাৎ ক এবং খ যেই স্কিমটা দেওয়া হয়েছে। তো এইখানে একটা বিষয় কথা থাকতেছে। কিছুদিন আগে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি জানিয়েছিলেন যে আমানতকারীরা ১০ লক্ষ পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারবে তাদের সেভিংস বা কারেন্ট হিসাব বা এসএনডি অ্যাকাউন্টে যদি থেকে থাকে। তো এর বাইরে ফিক্সড ডিপোজিট বা এফডিআর কিন্তু আপনারা ভাঙতে পারবেন না। নতুন স্কিমে মেয়াদ কিন্তু আগের চেয়ে তুলনামূলক কম করে দেওয়া হয়েছে সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবে। মাসিক বা নিয়মিতভাবে প্রদয়ের মাধ্যমে গঠিত ডিপিএস প্রকৃতির আমানত হিসাবের ক্ষেত্রে মেয়াদপূর্তির এই স্কিমের ১১ ক অনুযায়ী আমানত স্থিতির নবায়নের পর স্থিতির সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট গ্রাহকের নামে সঞ্চয় হিসাবে স্থানান্তরিত হইবে। অর্থাৎ ডিপিএসের মেয়াদপূর্তির পর স্থানান্তরের পর উক্ত হিসাব হইতে গ্রাহক ২ লক্ষ পর্যন্ত সুরক্ষিত আমানত উত্তোলন করিতে পারিবে। অবশিষ্ট অর্থ ন্যূনতম ২ বছর মেয়াদী স্থায়ী আমানত বা এফডিআর হিসাবে চলমান রাখিতে হইবে। এখানে এই বিষয়টা বলা হয়েছে। কোনো ডিপিএস হিসাব মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিতে চাইলে সংশ্লিষ্ট আমানতকারী একটি আবেদন দাখিল করিবেন। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি ডিপিএস ভাঙতে চান, উক্ত হিসাবে জমাকৃত আসলের বিপরীতে কোনো মুনাফা কিন্তু আপনারা পাবেন না।
মেয়াদ পূর্তির আগে ডিপিএসটা ভাঙলে, এবং উক্ত আসল আবেদনের ক্ষেত্রে তারিখ হইতে ন্যূনতম 2 বছর মেয়াদি স্থায়ী প্রকৃতির আমানত অথবা পূর্ণাঙ্গ মেয়াদে মুনাফাযোগ্য বলিয়া কিন্তু গণ্য হয়ে থাকবে। আর বিলস বা পেয়েবল ইনস্টলমেন্ট সহ ন্যূনতম 2 বছর মেয়াদি স্থায়ী প্রকৃতির আমানত হিসাবে রূপান্তরিত বলিয়া গণ্য হবে। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েব পোর্টালে গেলে কিন্তু এই সার্কুলারটা দেখতে পারবেন। ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্যান্য স্থায়ী আমানতকারী স্থায়ী আমানতের স্থিতির পরিমাণে সর্বোচ্চ 40% পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারিবে। অন্যান্য দায় পরিশোধের ক্ষেত্রে সম্মিলিত ইসলামিক ব্যাংকের অবস্থা এবং পরিস্থিতি বিবেচনায় মুনাফার হার এবং পরিশোধ সূচি নির্ধারণ করা হইবে। এখানে দেখতেই পাচ্ছেন গ্রাহকের সঞ্চয়পত্র এবং রেমিটেন্সের পাওনা যথারীতি প্রদান করা হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর হস্তান্তরের পর হইতে আমানতের উপর প্রদায় মুনাফা, হস্তান্তরের পর স্কিমের অন্তর্ভুক্ত প্রাতিষ্ঠানিক স্থায়ী আমানত ব্যতীত অন্য সকল প্রকার আমানতের উপর নতুন সংগ্রহীত আমানতের উপর প্রদয় মুনাফার হার বিশেষ করে হস্তান্তরিত ব্যাংক কর্তৃক বাজারে বিদ্যমান হারের সহিত সামঞ্জস্য বলিয়া ধার্য হইয়া থাকিবে। আর আন্তঃব্যাংক দায়কের সমন্বয়ে হিসাবিত নিট দায় কার্যকর তারিখ হইতে 10 বছরে প্রদয় হইবে। এক্ষেত্রে নিট বকেয়া বা স্থিতির উপর ব্যাংক 1% হারে কম মুনাফা প্রদান করিবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলাই রয়েছে চেক বহি এবং ব্যাংকিং দলিল হারের অস্থায়ী স্বীকৃতি এবং বৈধতা বিষয়েও কিন্তু এখানে যথেষ্ট দেওয়া হয়েছে দফা 1 অনুসারে এবং হস্তান্তর গ্রহীতা অনুসারে। তো এইটাই ছিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, সেই বিষয়টা এখানে অতিরিক্ত করে বলার কিছু নেই। আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান, জানতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে যেতে হবে। ওয়েব পোর্টালে গিয়ে সার্কুলারের নোটিশ নামে একটা সাবসেকশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই নোটিশটা পাবেন 9 আগস্টের। আর হস্তান্তরকারী ব্যাংকের শেয়ার ধারকগণের জন্য প্রাপ্য ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে ব্যাংক রেজুলেশন আইন দ্বারা 37-25 বিধানবলী প্রযোজ্য হইবে। বুঝতে পেরেছেন? এখানে আমি অতিরিক্ত করে আর কোনো কিছুই বলবো না। সরকার এখানে 2000 কোটি টাকা 2026 সালের নতুন যে স্কিম, সেই নতুন স্কিম বিবেচনায়। এখানে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়টা ব্যাংকে কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের নিজেদের আওতায় নিয়ে এসেছে এবং এই 3টা ব্যাংক থেকে কিন্তু প্রশাসক তুলে নেওয়া হয়েছে। বাকি যে 2টা ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, সেখান থেকেও প্রশাসক সরিয়ে নেওয়ার কাজ চলতেছে এবং সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের আওতায় এই ব্যাংকগুলোকেও নিয়ে আসবে।